বন্ধুরা আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকের আমরা এই ভিডিওতে কভার করব একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে আপনারা মোট কত টাকার ফিক্সড ডিপোজিট করতে পারবেন যাতে আপনার অ্যাকাউন্টে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো নোটিশ না আসে, এবং যদি নোটিশ আসে তাহলে কিরকম পেনাল্টি আপনার অ্যাকাউন্টে ধার্য করা হবে। এবং তার সাথে আমরা এটাও আলোচনা করব যে ফিক্সড ডিপোজিট আপনারা করেন সেই ফিক্সড ডিপোজিটের উপরে কিন্তু যে ইন্টারেস্ট আর্ন করে সেখান থেকে টিডিএস কাটা হয়। এই টিডিএস আপনারা কিভাবে সেভ করবেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিও খুব ইনফরমেটিভ হতে চলেছে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। বন্ধুরা একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে যদি আপনারা 10 লক্ষ টাকা বা তার অ্যাভাব অ্যামাউন্টের এফডি করে থাকেন তাহলে এটা হাই চান্স আছে যে আপনার অ্যাকাউন্টে ইনকাম ট্যাক্স নোটিশ আসার। তার কারণ হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই হাই ভ্যালু ট্রানজাকশনগুলোকে হাইলাইট করে এবং দেখে যে এই ট্রানজাকশনগুলো সাসপিসিয়াস কিনা, মানে কোনো রকম ইললিগাল ট্রানজাকশন কিনা। তো এই সমস্ত রেকর্ড কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রাখে। এবার আপনাদের মাথায় আসতেই পারে যে 10 লক্ষ টাকা যে লিমিট, তাহলে এই লিমিটটা যদি আমার কাছে 3-4টে তো ব্যাংক রয়েছে, তাহলে আমি যদি 3-4টে ব্যাংকে আলাদা আলাদা অ্যামাউন্টের এফডি করি তাহলে কি সেই টোটাল টুগেদার মানিটা কি 10 লক্ষ টাকার লিমিট হিসেবে কনসিডার করা হবে? হ্যাঁ, অবশ্যই করা হবে। ধরুন ফর এক্সাম্পল আপনার একটা এসবিআইতে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনি 5 লক্ষ টাকার একটা এফডি করেছেন। একটা এইচডিএফসিতে রয়েছে, সেখানে আপনি 2 লক্ষ টাকার এফডি করেছেন। আর একটা ধরুন আইসিআইসিতে রয়েছে, সেখানে আপনি 5 লক্ষ টাকার এফডি করেছেন। এই যে অল টুগেদার অ্যামাউন্টটা 10 লক্ষ টাকার কিন্তু ক্রস করে গেছে। সুতরাং এখানে কিন্তু চান্স আছে আপনার অ্যাকাউন্টে নোটিশ আসার। এবার প্রশ্নটা হচ্ছে এই ট্রানজাকশনগুলোর রেকর্ড কি করে জানবে যে আমি এই ব্যাংকে 5 লক্ষ টাকার এফডি করিয়েছি, ওখানে 2 লক্ষ টাকার এফডি করিয়েছি? সেটা হচ্ছে কি না, আমাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট যেখানেই ওপেন করুন না কেন আপনারা প্রত্যেকেই কিন্তু প্যান নাম্বার দিয়ে রেখেছেন, এবং এই প্রত্যেক অ্যাকাউন্ট কিন্তু প্যানের সাথে লিঙ্ক। যখনই আপনি ট্রানজাকশন করছেন আপনার প্যানের এগেনস্টে সেটা হিট করছে, এবং এটা খুব ইজিলি ট্র্যাক করা যায় এক্স্যাক্টলি আপনি কত টাকা ট্রানজাকশন করেছেন। তো এখানে তো আমি বললাম যে প্যান নাম্বার যেহেতু দেওয়া রয়েছে, তো এটা খুব ইজিলি হয়ে যায় যে আপনার ট্রানজাকশনগুলোকে ট্র্যাক করা। কিন্তু একবার ভেবে দেখুন 140 কোটি জনসংখ্যার লোক, তার মধ্যে কতজনই বা অফিসার বরাদ্দ করা রয়েছে, মানে কতজন এমপ্লয়েড রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যে তারা প্রত্যেকের ট্রানজাকশন চেক করতে পারে 1 বাই 1। কারণ যদি একজনেরও ট্রানজাকশন দেখেন, একটা দিনেরও ট্রানজাকশন দেখেন, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে আনলিমিটেড ট্রানজাকশন হয় সেখানে, এত কোটি জনসংখ্যার এত ট্রানজাকশন ডে টু ডে, এটা খুব টাফ যে সেই সমস্ত ট্রানজাকশনগুলোকে হাইলাইট করা, তাকে স্কুটনি করা এবং তাকে নোটিশ পাঠানো। তো সেই জন্য কি করছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, কিন্তু স্টুপিড নয়, তারাও কিন্তু খুবই ইন্টেলিজেন্ট। তারা কি করছে এই সমস্ত রেসপন্সিবিলিটিটা ব্যাংকে দিয়ে দিচ্ছে, কারণ জানে ট্রানজাকশন তো ব্যাংকের থ্রুতেই হচ্ছে, এবং ব্যাংকে এটা রেসপন্সিবিলিটি দিচ্ছে যে তোমরা আইডেন্টিফাই করো কোনগুলো হাই ভ্যালু ট্রানজাকশন এবং কোন ট্রানজাকশনগুলো তোমাদের সাসপিসিয়াস বলে মনে হচ্ছে। সেই ইনফরমেশন চার্ট ব্যাংক বানায় এবং সেই চার্টটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করে। তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেই সমস্ত এন্ট্রিগুলোকে স্কুটনি করে এবং যাচাই করে, এবং কোনো রকম যদি ডাউট মনে হয় তখনই কিন্তু নোটিশ পাঠায়। এবং নোটিশ পাঠালে আপনি বাধ্য, আপনাকে আনসার করতেই হবে, সেখানে কোথাও মার্সি নেই। আর যদি কোনো কারণবশত আপনি ফেলিয়ার হয়ে যান যে এক্স্যাক্টলি এই টাকাগুলো কোথা থেকে এসেছেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু কোনো রকম মার্সি করবে না। মানে যদি আপনারা ভেবে থাকেন যে এদিক ওদিক অ্যাডজাস্ট করে আমরা বলবো যে আমি জানি না, বা দেশের রুলস রেগুলেশন এটা আমার জানা ছিল না, বা অমুক এমুক, কোনো কিন্তু এক্সকিউজ কিন্তু সেখানে শোনা হবে না। সুতরাং আপনারা সতর্ক থাকুন আপনারা কত টাকার এফডি করছেন, সেই জন্য চেষ্টা করুন বিলো 10 লাখ টাকার নিচের এফডি করার। আর যদি প্রপার সোর্স আপনার কাছে জানা থাকে, মানে প্রপার সোর্স যদি আপনি এক্সপ্লেন করতে পারেন, প্রপার আইটিআর ফাইল করে থাকেন, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেমই নেই, কারণ আপনি আপনার সোর্স এক্সপ্লেন করতে পারছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফিসারের কাছে। সুতরাং সেক্ষেত্রে কোনো রকম চাপ নেই। কিন্তু প্রবলেমটা হয় তখনই যখন আপনি ফেলিয়ার হয়ে যান, এক্সপ্লেন করতে পারেন না। কারণ ইন্ডিয়াতে হয় কি, ধরুন কি হয় যে আপনি হয়তো ইয়ারলি রোজগার করছেন 4 লক্ষ টাকা,
কিন্তু আপনি 30 লক্ষ টাকার একটা এফডি করেছেন, হতেই পারে আপনার কোনো প্রপার্টি ছিল, আপনি সেল করেছেন, সেটা থেকে যে অ্যামাউন্টটা এসেছে আপনি সেটাকে এফডি করেছেন। তো এটা খুব ন্যাচারাল ব্যাপার। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ আপনি সোর্স এক্সপ্লেন করতে পারছেন। কিন্তু এমন অনেকেই রয়েছে যারা আইটিআরও ফাইল করে না, কিন্তু তাদের সেভিংস অ্যাকাউন্টে হয়তো 20 লাখ 22 লাখ টাকা ট্রানজাকশন করেছে, এফডি করেছে, কোথা থেকে টাকাটা এসেছে তারা সেটা এক্সপ্লেন করতে পারছে না, তখনই কিন্তু প্রবলেমটা শুরু হয়। এবার এখানে আরো একটা কথা বলে দিই যে যদি কেউ 10 লক্ষ টাকা তো লিমিট আমি আগেই বলে দিয়েছি, কিন্তু যদি কোনো রিনিউয়ালের কেস হয়, কারণ অনেক সময় হয় কি আমাদের এফডি আমরা রিনিউ করতে থাকি, মানে ধরুন আমি একটা 10 লক্ষ টাকার এফডি করিয়েছি, পরের বছরে এটা ম্যাচুরিটিতে যাই হয়েছে ইন্টারেস্ট সময় সেটাকে আবার রিনিউয়াল করলাম, মানে আবার তাকে ইনভেস্ট করে দিয়েছি, রিইনভেস্ট করে দিয়েছি আর কি। তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম নোটিশ আসে না, কারণ সেটা তখন কি আপনি আপনার টাকাটাকে বাড়িয়ে টাকা ইনভেস্ট করছে। রিনিউয়ালের কেসে কিন্তু কোনো রকম নোটিশ কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আসে না। এবার এখানে আরো একটা ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি, অনেকের অ্যাকাউন্টে কিন্তু হাই ভ্যালু ট্রানজাকশন করা সত্ত্বেও কিন্তু তাদের অ্যাকাউন্টে নোটিশ আসে না। তো তারা খুব প্রিটেন্ড করে বা বলে যে কোথায় নোটিশ আসে, মানে বছর তো পেরিয়ে গেল, কারণ আমরা জানি ফিনান্সিয়াল ইয়ার মিনস কি 1 এপ্রিল টু 31 মার্চ হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। তো এই একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে আমি হাই ভ্যালু ট্রানজাকশনের এন্ট্রিও করিয়েছি, মানে ট্রানজাকশন করিয়েছি, এবং সেক্ষেত্রে কোনো রকম নোটিশই আসেনি। সুতরাং এবার অনেকে কি হয়, খুব ক্যাজুয়াল হয়ে পড়ে কোথায় নোটিশ আসছে। দেখুন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রিভিয়াস 8 বছরের যে কোনো হাই ভ্যালু ট্রানজাকশনের জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে নোটিশ আনতে পারে। মানে ধরুন আপনি এটা 2025-এ একটা এফডি করছেন, আপনি ভাবছেন আমি 2017-তে 18-তে থেকে কত হাই ভ্যালু ট্রানজাকশন করেছি, কই আজ পর্যন্ত তো নোটিশ আসেনি। এটা কিন্তু হয় না বন্ধুরা। 2024-এও যদি আপনি কিছু ইনভেস্ট করে থাকেন, তার মানে 2024-এ মানে 2016 পর্যন্ত প্রিভিয়াস 8 বছর, মানে পিছনে চলে যান ব্যাক করে 8 বছর, যত হাই ভ্যালু ট্রানজাকশন আছে সেই 8 বছরের ট্রানজাকশনের জন্য কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যখন খুশি আপনার অ্যাকাউন্টে কিন্তু নোটিশ আনতে পারে। তো এটা কখনোই নয় যে আপনার একটা ফিনান্সিয়াল ইয়ার ক্রস করে গেছে মানে আপনার প্রিভিয়াস এন্ট্রি তো হয়েই গেছে শেষ, তার মানে এই নয় যে নোটিশ আসবে না। নোটিশ কিন্তু যে কোনো সময় যে কোনো টাইম তারা আনতে পারে। ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট করি সেই ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্ট থেকে ব্যাংক কিন্তু 10% টিডিএস কেটে নেয়। এই টিডিএসটা কি না, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে যেখানে আপনার ইনকামটা জেনারেট হচ্ছে সেখান থেকে ট্যাক্স কেটে ব্যাংক সেই টাকাটাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জমা করে দেয়। এটাই হচ্ছে টিডিএস। এবার কথাটা হচ্ছে কখন টিডিএস কাটবে বা কত টাকার উপরে কাটবে। দেখুন, আপনি যে অ্যামাউন্টেরই এফডি করুন না কেন, যদি একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে জেনারেল সিটিজেন 40,000 টাকা আর সিনিয়র সিটিজেন যদি 50,000 টাকার অ্যাবভ ইন্টারেস্ট আর্ন করে থাকে, তাহলে কিন্তু ব্যাংক 10% টিডিএস কেটে নেবে। যদি প্যান নাম্বার দেওয়া না থাকে তাহলে 20% টিডিএস কাটবে। সুতরাং এখন যদিও আশা করা যায় যে সবারই প্যান আধার লিঙ্ক করাই রয়েছে, সুতরাং 10% টিডিএস কেটে নেবে, এবং কেটে কিন্তু ব্যাংক এই টাকাটা নিজের কাছে রাখে না, ব্যাংক এই টাকাটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জমা করে দেয় আপনার বিহাফে। ধরুন আপনি 10 লক্ষ টাকার একটা এফডি করেছেন 1 বছরের জন্য, এবং সেখানে ইন্টারেস্ট আপনাকে প্রোভাইড করছে 7%। সুতরাং আপনি মোট ইন্টারেস্ট আর্ন করছেন কত, 71,859 টাকা। তার মানে কি এই লিমিটটা দেখুন 40,000 থেকে ক্রস করে চলে গেছে। সুতরাং এই টাকার উপরে 10% টিডিএস কাটা হবে। তাহলে 10% কত হচ্ছে না 7,185 টাকা বা 86 টাকা বলতে পারেন। এই টাকাটা কিন্তু ব্যাংক আপনার ওই ইন্টারেস্ট অ্যামাউন্ট থেকে কেটে নেবে, নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে আপনার বিহাফে জমা দিয়ে দেবে। এবার এখানে আমি একটা বেসিক কনসেপ্ট শেয়ার করে দিই, সেটা হচ্ছে কি না, এই যে টিডিএসটা কেটে ব্যাংক যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জমা করলো, তাহলে এই টাকাটা কি আপনারা পাবেন না? পাবেন। এই টাকাটা কিন্তু আপনারা রিফান্ড পেয়ে যাবেন। যাদের ট্যাক্স লাইবিলিটি নেই, মানে যারা ট্যাক্সের আওতায় পড়ে না, মানে ট্যাক্স ক্যালকুলেশনের আওতায় পড়ছে না, তারা কিন্তু যদি চায় এই ট্যাক্স সেভ করতে পারে, তারা কি করবে, 15G আর 15H ফর্মটা ডিপোজিট করবে। 15G ফর জেনারেল পাবলিক আর 15H ফর সিনিয়র সিটিজেন। মানে এটা হচ্ছে একটা ডিক্লারেশন ফর্ম। এটাতে কি বলছে যে আপনি এখানে ডিক্লেয়ার করছেন যে একটা গোটা ফিনান্সিয়াল ইয়ারে আপনি 2.5 লক্ষ টাকা এই ইনকাম ট্যাক্সের স্ল্যাবের আন্ডারে পড়ছেন না, সুতরাং আপনার কোনো ট্যাক্স
তৈরি হচ্ছে না, সেই জন্য আপনি এই ফর্মটা আগেই ডিক্লেয়ার করছেন। আর এইটা ডিপোজিট করার সময় হচ্ছে আপনারা খুব ভালো হয় যদি আপনারা এফডি করার সাথে সাথে এটাকে জমা দিয়ে দেন, কিংবা একেবারে ফিনান্সিয়াল ইয়ার স্টার্টিংয়ে মানে 1 এপ্রিল। তাহলে কি হবে, ব্যাংক কোনো স্কোপই পাবে না আপনার ইনকাম থেকে, মানে যে ইন্টারেস্টটা আর্ন করছেন সেখানে কোনো রকম টিডিএস কাটবেই না। এবার কোনো কারণবশত যদি আপনার টিডিএস কেটে নেয় তাহলে আপনারা কি করবেন, আইটিআর ফাইল করুন, তাহলে সেই টাকাটা রিফান্ড পেয়ে যাবেন। আর যদি আপনি আপনার ট্যাক্স লাইবিলিটি দাঁড়ায় তাহলে কি হবে, সেই টিডিএস এর অ্যামাউন্টটা ওই লাইবিলিটি থেকে লেস হয়ে যাবে, মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি যে আপনার টিডিএস বেশি কেটে নেয় আর আপনার লাইবিলিটি কম হয় তাহলে কিন্তু আপনি আইটিআর ফাইল করলে সে টাকাটা রিফান্ডও পেয়ে যাবেন। এবার এখানে ট্যাক্স স্ল্যাবটা বলে দিই, মানে কারা কারা ট্যাক্স লাইবিলিটি কাদের ক্ষেত্রে হয়। দেখুন, আমাদের ইনকাম স্ল্যাব দুটো রয়েছে, মানে ইউনিয়ন বাজেটে দুটো রয়েছে। সেটা হচ্ছে কি না, একটা ওল্ড ট্যাক্স রিজিম ওয়াইজ যেটা আগে থেকে ছিল সেটাতেও আপনারা আপনাদের আইটিআর ফাইল করতে পারেন, আর একটা হচ্ছে নিউ ট্যাক্স রিজিম যেটা মানে ইউনিয়ন বাজেট এই 2024-এই লঞ্চ করা হয়েছে, তো সেটারও ট্যাক্স স্ল্যাব রয়েছে। ওল্ড ট্যাক্স রিজিমে কি বলছে, আপ টু 2.5 লাখ টাকা পর্যন্ত যদি রোজগার করেন তাহলে নীল ট্যাক্স রিটার্ন করতে হয়। 2.5 লাখ টাকা থেকে যদি 5 লাখ টাকা পর্যন্ত রোজগার করেন তাহলে 5% ট্যাক্স পে করতে হয়। যদি 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত রোজগার করেন তাহলে 20% ট্যাক্স পে করতে হয়। আর যদি 10 লক্ষ টাকার অ্যাভাব অ্যামাউন্টের করে থাকেন তাহলে 30% ট্যাক্স পে করতে হয়। এটা হচ্ছে ওল্ড ট্যাক্স রিজিম হিসেবে যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন আইটিআর, তাহলে এটা ওল্ড ট্যাক্স রিজিম। ওল্ড ট্যাক্স রিজিম তারাই ফিল আপ করে থাকে যারা ডিডাকশন ক্লেম করে থাকে। আর এরপরে হচ্ছে কি যে নিউ ট্যাক্স রিজিমও আপনারা চাইলে চুজ করতে পারেন। এই নিউ ট্যাক্স রিজিমের চার্ট হচ্ছে, যদি আপনি আপ টু 3 লক্ষ টাকা রোজগার করেন তাহলে নীল রিটার্ন আপনাকে ভরতে হবে। যদি 3 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করেন তাহলে 5% ট্যাক্স দিতে হবে। 7 থেকে যদি 10 লক্ষ টাকা রোজগার করেন তাহলে 10% ট্যাক্স দিতে হবে। যদি 10 থেকে 12 লক্ষ টাকা রোজগার করেন তাহলে 15% ট্যাক্স দিতে হবে। যদি 12 থেকে 15 লাখ টাকা রোজগার করেন তাহলে 20% ট্যাক্স দিতে হবে। আর যদি অ্যাবভ 15 লাখ রোজগার করেন তাহলে 30% ট্যাক্স পে করতে হবে। তো বন্ধুরা, এই দুটো ছিল ওল্ড ট্যাক্স রিজিম আর নিউ ট্যাক্স রিজিমের চার্ট। মানে আপনারা যে কোনো দুটো রিজিমের মধ্যে একটা রিজিম চুজ করে আপনাদের আইটিআর ফাইল করতে পারেন। এটা অ্যাকর্ডিং টু আপনার উপরে নির্ভর করছেন। আপনি যদি ডিডাকশন ক্লেম করেন তাহলে ওল্ড ট্যাক্স রিজিম চুজ করবেন। যদি বিজনেস পারপাসে করে থাকেন, যদি মনে হয় আপনার ডিডাকশনের দরকার নেই তাহলে নিউ ট্যাক্স রিজিম চুজ করবে। এটা কমপ্লিটলি আপনার উপর নির্ভর করছে। তো এইভাবে আপনারা আইটিআর ফর্ম যখন ফিল আপ করবেন, আপনার যে ট্যাক্স লাইবিলিটি দাঁড়াবে সেই লাইবিলিটি থেকে আপনার যে টিডিএসটা কেটে নিয়েছে সেটা ডিডাক্ট হবে। হয়ে যদি তারপরেও কিছু টাকা আপনার দেওয়ার হয় তাহলে আপনাকে পে করতে হবে। আর যদি মনে হয় যে আপনার ট্যাক্স লাইবিলিটি দাঁড়িয়েছে 10,000 টাকা, ব্যাংক কেটে নিয়েছে আপনাকে 12,000 টাকা, তাহলে 2,000 টাকা 2,000 টাকা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে রিফান্ড করে দেবে। আর যদি এটা হয় যে আপনার ট্যাক্স লাইবিলিটি দাঁড়িয়েছে 12,000 টাকা আর আপনাকে টিডিএস কেটে নিয়েছে 10,000 টাকা, তাহলে 2,000 টাকা আপনি গভর্নমেন্টকে পে করবেন ট্যাক্স লাইবিলিটি। আর যদি আপনি ইনকাম ট্যাক্সের আওতায় না পড়েন অথচ আপনার টিডিএস কেটে নিয়েছেন তাহলে এই টিডিএস এর পুরো অ্যামাউন্ট আইটিআর ফাইল করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু রিফান্ড পেয়ে যাবেন। তবে রিফান্ড কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন না, একটু প্রসেসিং এর টাইম লাগবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে হিট হবে। বন্ধুরা, ট্যাক্স লাইবিলিটি নিয়ে আমি আর বেশি কিছু বললাম না, কারণ ভিডিওটি হচ্ছে ফিক্সড ডিপোজিটের উপরে। যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে কিভাবে ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট করা হয় কিংবা টিডিএস রিগার্ডিং ফুল ভিডিও আপনারা পেতে চান, তো প্লিজ নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদের জন্য সেই ভিডিও এনে দেবো। আর যদি আপনারা ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে ফলো করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।